10 দিন 10 রাত মাটির তলায়, তারপরে এইখানে 4 বছর মৌমাছি। আচ্ছা। নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন আশ্রমে। আজকে আমি চলে এসেছি বর্ধমানের স্বামী অভয়ানন্দ গিরি আশ্রমে। তো বন্ধুরা, এই স্বামী অভয়ানন্দ গিরি আশ্রমে আপনারা এসে কিভাবে পৌঁছাবেন, এই আশ্রমে ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, এই আশ্রম কখন খোলা থাকে, এই সকল খুঁটিনাটি তথ্য সহ থাকছে আশ্রমের সংক্ষিপ্ত ইতিহাস। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতটি জানতে পারলে আমারও খুব ভালো লাগে এবং আমিও ভিডিও করতে আরও উৎসাহিত হই। আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন দাঁড়িয়ে আছি মগরা স্টেশনে। এখান থেকে ধরবো হাওড়া বর্ধমান লোকাল। আর প্রচুর ঠান্ডা, চারিদিকে আজকে একদম কুয়াশায় ভর্তি, মেঘলা আকাশ। গত কয়েকদিন ধরেই কিন্তু এরকমই চলছে, মেঘলা আকাশ আর কুয়াশায় ভর্তি। বেশ ভালোই লাগছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি মগরা স্টেশনে ট্রেনের অপেক্ষায়। 8:14 হাওড়া বর্ধমান লোকাল চলে এসেছে মগরা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেন ধরে আমি যাব বর্ধমান জংশন স্টেশনে। মগরা স্টেশন থেকে বর্ধমান জংশন স্টেশন পর্যন্ত যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট মতন। উঠে পড়েছি ট্রেনে। ট্রেনের জানলা দিয়ে বাইরের কুয়াশাচ্ছন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগোতে লাগলাম আজকের গন্তব্যস্থলের দিকে। চলে এসেছি বর্ধমান জংশন স্টেশনে। এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে একদম রাস্তায় চলে এসেছি। দেখুন, স্টেশনের সামনে যে টোটো স্ট্যান্ড, সেখান থেকে কিন্তু আমি টোটোয় উঠিনি, একদম রাস্তায় মেন রোডের সামনে চলে এসেছি, এই যে ব্রিজের তলায়। এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন বা বাসও পেয়ে যাবেন। টোটো বা বাসে উঠে আপনাদের বলতে হবে তেলিপুকুর মোড় যাব। এখান থেকে তেলিপুকুর মোড় পর্যন্ত যেতে সময় লাগবে 10 মিনিট। আমি চলে এসেছি তেলিপুকুর মোড়। এই হচ্ছে তেলিপুকুর মোড়। আর বাস ভাড়া হচ্ছে 10 টাকা, আর টোটো করে আসলে ভাড়া পড়বে 15 টাকা। আমি আসলাম এই দিক থেকে। আর এই হচ্ছে আজকের গন্তব্যস্থল, স্বামী অভয়ানন্দ গিরি আশ্রম। আশ্রমটা কিন্তু একদম রাস্তার ধারেই অবস্থিত। এই হচ্ছে দেখুন, এইটা হচ্ছে তেলিপুকুর বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে আশ্রম। আর এই হচ্ছে সামনে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই হচ্ছে তেলিপুকুর মোড়। তো চলুন এবারে আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। সামনে একটা বেশ বড় তোরণ আর এই বিশাল বড় বড় লোহার গেট রয়েছে। আশ্রমের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই হচ্ছে আশ্রমের মূল মন্দির। এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় একটা নাট মন্দির। আর মন্দিরের চূড়া পর্যন্ত দেখুন একদম শ্বেত পাথর দিয়ে সুন্দর করে বাঁধানো রয়েছে। আর আশ্রমের ভেতরে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। আর আশ্রমের এই মূল মন্দির ছাড়াও আশ্রমের ভেতরে কিন্তু ছোট বড় আরও অনেকগুলি মন্দির রয়েছে। আর এই আশ্রমের এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরের অনেক আগে থেকেই কিন্তু এখানে আরও একটা মন্দির রয়েছে বিশাল উঁচু, সেটা হচ্ছে দামোদর মন্দির। তো সেই মন্দিরটা আমরা পরে দর্শন করব। আগে এই আশ্রমের যে মূল মন্দির রয়েছে সেই মন্দিরে থাকা ভগবানদের আমরা দর্শন করে নেব। চলে এসেছি এখন আশ্রমের মূল মন্দিরে। আর আশ্রমের মূল মন্দির যে রয়েছে, মন্দিরের যে গর্ভগৃহের সামনেই দেখুন এই বিশাল বড় নাট মন্দির। আর পুরো নাট মন্দিরের ফ্লোর, নাট মন্দিরের যে পিলারগুলো রয়েছে সমস্তটা কিন্তু শ্বেত পাথর দিয়ে বাঁধানো। আর ঠিক গর্ভগৃহের সামনাসামনিই রয়েছে এই যজ্ঞকুণ্ড।
বিশেষ বিশেষ তিথিতে এই আশ্রমের এই যজ্ঞকুণ্ডে এখানে হোমযজ্ঞ করা হয়। যেমন আগামী ৩রা পৌষ ১৯শে ডিসেম্বর শুক্রবার বিকেল ৫টার সময় এখানে হোমযজ্ঞ হবে। আর এই আশ্রমের যেটা মহামন্ত্র ওং হৌং ক্লিং ক্রিং সেই মন্ত্র জপ হবে। বিশাল বড় এই সুন্দর শ্বেতপাথর দিয়ে বাঁধানো নাট মন্দির পার করে গিয়েই আশ্রমের মূল মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহে উঁচু শ্বেতপাথরের বাঁধানো বেদির উপরে রয়েছে শ্বেতপাথরের তৈরি অপূর্ব সুন্দর সিংহাসন। গর্ভগৃহে বেদির ওপরে বিরাজ করছেন ত্রিদেব, আর সঙ্গে রয়েছেন মা কালী। ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর সাথে রয়েছেন মা কালী। আর মা কালীর বাঁদিকেই রয়েছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসদেব। গর্ভগৃহের ভেতরে যে বিগ্রহগুলি দেখছেন এই প্রত্যেকটা বিগ্রহই কিন্তু প্রস্তর তৈরি। গর্ভগৃহে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা কালী বিগ্রহ ছাড়াও রয়েছে অনেকগুলি শালগ্রাম শিলা। আর গর্ভগৃহে বর্তমান যিনি মহারাজ উনি এখন পুজো করছেন। গর্ভগৃহে সকল দেবতাদের দর্শন করে এবারে বাইরে চলে আসলাম। এই হচ্ছে আশ্রমের মূল মন্দির, আর ওই যে পেছন দিকে দেখা যাচ্ছে দামোদর মন্দির। এই দামোদর মন্দিরে আমরা পরে যাচ্ছি, তার আগে আশ্রমের চারিদিকটা আমরা একটু ঘুরে দেখে নিই। আশ্রমে দেখুন এরকম বিভিন্ন সুন্দর সুন্দর কিন্তু গাছ রয়েছে। আর এখন যেহেতু শীতকাল, এখন দেখুন এখানে অনেক কিন্তু ফুল গাছ বসানো হয়েছে। আর এখানে দেখুন এই একটা বেল গাছ রয়েছে, আর এই বেল গাছের তলায় এই যে কক্ষটি দেখছেন এইটি হচ্ছে শ্রীমৎ স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসদেবের পঞ্চবটী আসন কক্ষ। এই পঞ্চবটী আসন মন্দিরের পাশ দিয়েই এই যে রাস্তা চলে গেছে, এখান থেকে সোজা এসেই সামনেই দেখুন এখানে রয়েছে একটি শিব মন্দির, স্বামী অভয়ানন্দ গিরি মহারাজের প্রতিষ্ঠিত শিব মন্দির। আশ্রমের প্রতিটা মন্দিরে যাওয়ার জন্য যে রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু শ্বেতপাথর দিয়ে সুন্দর করে বাঁধানো রয়েছে। এই শিব মন্দিরের সামনেই দেখুন এইখানে রয়েছে আরও ছোট্ট একটি মন্দির। এইটি হচ্ছে পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসদেবের ভগিনী পরম পূজনীয়া শ্রী দুর্গা মাতার মাতৃমন্দির। আর এই দিকটায় দেখুন আর একটা বেদি রয়েছে, এটাও শ্বেতপাথর দিয়ে বাঁধানো একটি বেদি। এইটি হচ্ছে মনসা বেদি। আর এখানে দেখুন অনেকগুলো শিবলিঙ্গও কিন্তু রয়েছে, সাদা কালো একটু লালচে টাইপের এরকম শিবলিঙ্গ রয়েছে। একটা শিব মূর্তিও রয়েছে ছোট্ট মতন, আর একটা ত্রিশূল ডমরু অনেক কিছু রয়েছে এখানটায়। আর এখানে দেখুন এই একটা গাছ রয়েছে যেটাকে আমরা মনসা গাছ রূপে পুজো করি। এখানে একটা গাছ রয়েছে সেই মনসা গাছ। আর এই হচ্ছে শিব মন্দির, স্বামী অভয়ানন্দ গিরি মহারাজের প্রতিষ্ঠিত শিব মন্দির। তো চলুন এই মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই মন্দিরের গর্ভগৃহের ভেতরটাও দেখুন সম্পূর্ণটা শ্বেতপাথর দিয়ে বাঁধানো। গর্ভগৃহে রয়েছে কালো কোষ্ঠী পাথরের 3টি শিবলিঙ্গ, আর রয়েছে একটি নন্দী মহারাজের মূর্তি। আর শিবলিঙ্গের ঠিক পাশেই দেখুন এখানে রয়েছে বজরংবলীর একটি মূর্তি। বজরংবলীর এই মূর্তিটিও শ্বেত পাথরের তৈরি। এছাড়াও গর্ভগৃহের ভেতরে কিন্তু আরও বিভিন্ন দেবদেবতার মূর্তি ও চিত্র রাখা রয়েছে। শিব মন্দিরে দেবাদিদেব মহাদেবকে দর্শন করে এবারে বাইরে চলে আসলাম। শিব মন্দিরের পাশেই দেখুন এই একটি মন্দির রয়েছে, এইটি হচ্ছে একটি সমাধি মন্দির। এইটি হচ্ছে শ্রীমৎ স্বামী ভক্তানন্দগিরি মহারাজের সমাধি মন্দির। এই মন্দিরটি স্থাপিত হয়েছে 9ই জ্যৈষ্ঠ শুক্রবার 1426 সালে। মন্দিরের দেখুন 3টি চূড়া রয়েছে, আর সম্পূর্ণ মন্দিরটাই কিন্তু শ্বেতপাথর ও টাইলস দিয়ে সুন্দর করে বাঁধানো।
আর মন্দিরের যে গর্ভগৃহের চারিদিকটায় গ্রিল দিয়ে ঘেরা রয়েছে আর কাঁচ দেয়া রয়েছে। আর গর্ভগৃহের ভেতরে দেখুন রয়েছে শ্রীমৎ স্বামী ভক্তানন্দগিরি মহারাজের সমাধি, আর সমাধির ওপরে রয়েছে শ্রীমৎ স্বামী ভক্তানন্দগিরি মহারাজের একটি বিগ্রহ। শ্রীমৎ স্বামী ভক্তানন্দগিরি মহারাজের আবির্ভাব 1324 সালে এবং তিরোভাব 1424 সালের 9ই জ্যৈষ্ঠ বুধবার। শ্রীমৎ স্বামী ভক্তানন্দগিরি মহারাজের সমাধি মন্দিরের পাশেই দেখুন এখানে রয়েছে স্বামী সদানন্দগিরি মহারাজের সমাধি মন্দির। শ্রীমৎ স্বামী ভক্তানন্দগিরি মহারাজ এবং স্বামী সদানন্দগিরি মহারাজ এনারা হচ্ছেন শ্রীমৎ স্বামী অভয়ানন্দগিরি মহারাজের শিষ্য। এই মন্দিরটাও দেখুন সম্পূর্ণটা শ্বেতপাথর দিয়ে সুন্দর করে বাঁধানো রয়েছে। আশ্রমের ছোটোখাটো মন্দিরগুলি দর্শন করে এবারে চলে আসলাম মূল মন্দিরের সামনে। আশ্রমের যে মূল মন্দিরটা, এই মন্দিরটাও কিন্তু সম্পূর্ণটাই শ্বেতপাথর দিয়ে সুন্দর করে বাঁধানো। আর এই মূল মন্দিরের পেছন দিকেই দেখুন এই হচ্ছে দামোদর মন্দির। এই দামোদর মন্দিরে যাওয়ার আগেই এখানে দেখুন রয়েছে আশ্রমের গোশালা, আর এদিকটায় রয়েছে শৌচালয়। আর এই হচ্ছে আশ্রমের গোশালা। এখানে সামনেই দেখুন গোমাতাদের বাঁধা রয়েছে, আর এখানটায় ঘুঁটে দেয়া হয়েছে, ঘুঁটে শুকোচ্ছে। বেশ সুন্দর এই জায়গাটা কিন্তু। আর এই হচ্ছে গোমাতাদের থাকার জায়গা, থাকার ঘর আর কি। এখানে গোমাতাদের সব খাবার দাবার রাখা রয়েছে। আর এর ঠিক বাঁ দিকটায় এইখানে দেখুন একটা চালা করা রয়েছে। এই যে এই সাইডটায় এখানে দেখুন বিশাল বড় বড় দুটো উনুন রয়েছে, আর এখানে একটা বিশাল বড় কড়াই রয়েছে। এই আশ্রমে যখন বড় কোনো অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানের সময় যে ভক্তরা এখানে আসেন সেই ভক্তদেরকে প্রসাদ বিতরণের জন্য যে ভোগ প্রসাদ তৈরি করা হয় সেগুলো কিন্তু এখানেই তৈরি হয়, এই বিশাল বিশাল কড়াইগুলোর মধ্যে উনুনে কাঠের জালে। আর ভক্তদেরকে যে প্রসাদ বিতরণ হয় সেই প্রসাদ বিতরণের জায়গা হচ্ছে এইখানটায়। এই যে এখানে বিশাল টিনের শেড করা রয়েছে। আর এইদিকেই হচ্ছে এই যে রান্নার জায়গাটা, এখান থেকে রান্না করে এনে ভক্তদেরকে এইখানটায় বসানো হয়। এই যে দেখুন এখানে উঁচু উঁচু সব বেদির মতন করা হয়েছে, ভক্তরা নিচে বসেন আর এই উঁচু জায়গাগুলোর ওপরে পাতা রেখে এখানে প্রসাদ গ্রহণ করেন। এইবারে চলে আসলাম আশ্রমের সাধুনিবাসে। এই যে দামোদর মন্দির রয়েছে, দামোদর মন্দিরের ঠিক সামনেই নিচেটাই রয়েছে আশ্রমের সাধুনিবাস। এই হচ্ছে আশ্রমের সাধুনিবাস। আশ্রমের যে সাধুরা রয়েছেন, যে সেবায়েতরা রয়েছেন, ওনারা কিন্তু এইখানেই থাকেন। আর এই হচ্ছে আশ্রমের রন্ধনশালা। আশ্রমের যে সাধুরা রয়েছেন, সেবায়েতরা রয়েছেন, ওনাদের জন্য যে রান্না করা হয় সেই রান্নাটা কিন্তু এই রন্ধনশালাতেই হয়। এই যে এইখানে দেখুন সমস্ত সবজিপাতি কেটে রাখা রয়েছে, রান্নার প্রস্তুতি চলছে। আর এই জায়গাটায় বসিয়ে প্রসাদ বিতরণ করা হয়। এটা হচ্ছে প্রসাদ বিতরণের জায়গা, নিত্যদিনকার আর কি। আর এই দামোদর মন্দিরের ঠিক নিচেই দেখুন এইখানে আরও দুটি মন্দির রয়েছে। এই একটা মন্দিরের গর্ভগৃহ, এখানেও দেখুন বিভিন্ন দেবদেবতা রয়েছেন। এখানে মা কালী, রাধাকৃষ্ণ, নারায়ণশিলা, শিব পার্বতী, এরকম বিভিন্ন দেবদেবতার বিগ্রহ কিন্তু এখানে রাখা রয়েছে। এটা হচ্ছে ঠিক দামোদর মন্দিরের নিচে, এর ওপরেই হচ্ছে দামোদর মন্দির। এই মন্দিরের ঠিক বাঁ দিকটায় দেখুন এদিকে আরও একটি গর্ভগৃহ রয়েছে। এই গর্ভগৃহে রয়েছে একটি শিবলিঙ্গ আর রয়েছে একটি বিগ্রহ। যতদূর সম্ভব ইনি হচ্ছেন স্বামী ভক্তানন্দগিরি মহারাজ। চলুন এবারে আমরা যাব দামোদর মন্দিরে। দামোদর মন্দিরে যাওয়ার জন্য আপনাদের কিন্তু এই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে।
চলে এসেছি দামোদর মন্দিরে। দামোদর মন্দিরের ওপরেও দেখুন ফ্লোরটা পুরো শ্বেতপাথর দিয়ে বাঁধানো। আর এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের বাইরের দিকে দেওয়ালে দেখুন এখানে বিভিন্ন পৌরাণিক কাহিনী মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের গর্ভগৃহের প্রবেশদ্বারের দুই দিকে দেখুন রয়েছে দুই দাঁড় রক্ষী। মন্দিরের গর্ভগৃহে উঁচু শ্বেতপাথরের বেদির ওপরে মাঝখানে বিরাজ করছেন শ্রী শ্রী নারায়ণ। নারায়ণের এখানে শ্বেতপাথরের একটি মূর্তি রয়েছে, আর পাশেই রয়েছে একটি শালগ্রাম শিলা। আর নারায়ণের দুই সাইডে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। গর্ভগৃহের ভেতরেও দেখুন ওপরের দিকের দেওয়ালে বিভিন্ন পৌরাণিক কাহিনী মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দামোদর মন্দিরের সামনে দাঁড়িয়ে ওপর থেকে আশ্রমের চারিদিকটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আচ্ছা বন্ধুরা, আমরা আশ্রমের চারিদিকটা দর্শন করে এবারে চলে এসেছি আশ্রমের গর্ভগৃহে। এখানে বসে আছে দেখুন এই আশ্রমের বর্তমান মহারাজ যিনি। তো ওনার কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে কিছু কথা জেনে নেব। নমস্কার বাবাজি, আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, আমার নাম স্বামী সরলানন্দ বিধি মহারাজ। আচ্ছা, এই আশ্রমটা কতদিন হলো এখানে হয়েছে? আশ্রমটা প্রায় 70 বছরের মতো। আচ্ছা আচ্ছা মহারাজ, এই আশ্রম কিভাবে গড়ে উঠলো বা কে প্রতিষ্ঠা করলেন সেই সম্বন্ধে একটু আশ্রমটা বলুন। প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসদেব এই আশ্রম প্রতিষ্ঠা করেছেন। এই আশ্রমটা এটা আগে ছিল ভূত বাড়ি, এটা ভূত বাড়ি নামে পরিচিত ছিল। ভূত বাড়ি? হ্যাঁ, আচ্ছা এটা প্রথমে ছিল রাজবাড়ি, তারপরে জমিদার বাড়ি, তারপরে ভূত বাড়ি। এবারে আচ্ছা ভূত বাড়ি কিভাবে হলো একটুখানি বলি। আচ্ছা এখানে যখন জমিদাররা বাস করতো তখন এক ব্রাহ্মণ ওনাদের বাড়িতে থাকে। আচ্ছা তা ব্রাহ্মণ খারাপ কাজ করার জন্য তাকে মেরে দেয়ালের সঙ্গে গেঁথে দিয়েছে। আচ্ছা তারপরে আস্তে 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 এটা ভূত বাড়িতে পরিণত হয়, জমিদাররা উচ্ছেদ হয়ে যায়, এটা ভূত বাড়িতে পরিণত। তারপরে এই উপায়টিটা মনিন্দ পরামানিকের আন্ডারে চলে যায়। আচ্ছা বুঝতে পারলেন? ওনারাই কোথায় কিনে নিয়েছেন, দিয়ে ওনারাই দেখাশোনা করতেন, কিন্তু এখানে কেউ বাস করতে পারত না। আচ্ছা তখন গুরুদেব ভুলেতে 10 দিন 10 রাত মাটির তলায় মা আদ্যা শক্তি মহামায়া নিজে গুরুয়ে কোলে বসিয়ে ওম আর ক্লিং মন্ত্র, ওম ক্লিং মন্ত্র ওনাকে দেন আচ্ছা ওই গুহার। তারপরে উনি গুহা থেকে ওঠেন। তখন তো চারদিকে লোকে লোকারণ্য, মানে গুরুদেব ওই গুহাটিতে ছিলেন, মানে ওইভাবে তো মানুষ বাঁচে না, সাধারণ মানুষকে বাঁচবে বাঁচে। তা উনি বলি রেখেছিলেন ওনার যে পার্শ্বদ ছিল যে আমি মাটির তলায় 10 দিন 10 রাত থাকবো, তারপরে তোরা এসে মানে আমাকে তুলবি। আচ্ছা দিয়ে তারপরে এবারে তখন তো ব্রিটিশ পিরিয়ড, মানে গ্রামের যে প্রেসিডেন্ট ছিল তারা অনেক কিছু মানে প্রতিভা দিয়ে করেছিল, কিন্তু কেউ কিছু করতে পারে। যারা মানে ওনাকে ওই মাটির তলায় দিয়েছিলেন তাদের সব ওখানে মানে রেখে দিয়েছিল, বলেছিল যদি উনি কিছু হয়ে যায় তোমাদের সব মানে ফাঁসি দেওয়া হবে, জেল খাটানো হবে। তো তখন ওরা বলেছে না কোনো ভয় নাই, গুরুদেব ওনাদের বলে গেছে 10 দিন 10 রাত পরে খোলা হবে। উনি আস্তে আস্তে গেলেন। আচ্ছা তারপরে উনি আস্তে আস্তে উঠে এলেন, তারপরে উনি মৌন নিলেন। উনি
14 বছর মৌমি ছিলেন। আচ্ছা ওখান থেকে মায়ের আদেশ হয় নারুগ্রাম। নারুগ্রাম হচ্ছে ওনার জন্মভূমি। আচ্ছা ওখানে উনি 4 বছর মৌমি ছিলেন। তারপরে নারুগ্রাম থেকে আদেশ হয় এই ভূতবাড়ি বর্ধমানে, আচ্ছা মায়ের আদেশ। এবং উনি আসার আগেই ওই মনিন্দ্র প্রামাণিকের বংশধরদের ওদেরও স্বপ্ন দেয় যে এখানে এক সাধু আসবে, তার সব ব্যবস্থা করে দেবে। আচ্ছা তারপরে উনি যখন এখানে আসেন তখন অনেক ঘটনাই ঘটেছে। তারপরে ওনারা এসে দেখে এক সাধু এসছে, তখন ওনারা ব্যবস্থা করে। তারপরে এইখানে 4 বছর মৌন। আচ্ছা এখান থেকে আদেশ হয় তীরবেণী। তীরবেণী সপ্তঋষি ঘাট নামে পরিচিত। হুম সপ্তঋষি ঘাট আমরা আজকে জানলাম কি করে, উনি বলেছি। উনি হচ্ছেন সপ্ত ঋষির একটা ঋষি। আচ্ছা হ্যাঁ, উনি ওই সপ্তঋষি ঘাটটা, ওখানটাও তো কবরখানা ছিল, হুম শ্মশান ছিল, এই ছিল। হুম হুম তারপরে উনি ওখানেও মাটির তলাতে সাধনা করতেন। আচ্ছা হ্যাঁ, ওখানেও 4 বছর মৌমাছি। ওখানে ওই জন্যই মৌনি বাবা নামে পরিচিত। আচ্ছা এখানে ভগবানের কি নিত্য অন্নভোগ হয়? হ্যাঁ, নিত্য মানে আমাদের এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয় চিড়ে। অন্নভোগ দেওয়া হয় না, গুরুদেব এটা করে যাননি। আচ্ছা আমরা ওই জন্য অন্নভোগ দিই না। এমনি অকেশনে কেউ যদি অন্নভোগ দেয়, মানে পায়েস ভোগ, তখন দেওয়া হয়। আচ্ছা এমনি নিত্য দেওয়া হয়। আচ্ছা আর এমনি ভোগ নিত্য হয় এই চিড়ে ভোগ। আচ্ছা আর যদি কোনো ভক্ত এসে এখানে এখানে প্রসাদ প্রসাদ পেতে চায়, খেতে হয়, তার ব্যবস্থাও আছে। মানে সেটা অন্ন প্রসাদের হ্যাঁ, ব্যবস্থা আছে, তার মূল্য কত? আমাদের এখানে এখনো পর্যন্ত কোনো কোপন সিস্টেম বা মূল্য দেওয়া হয় না। যে যেমন আচ্ছা মানে মানে সাধ্যমতো দেয়, কেউ আচ্ছা না দেয় আমাদের। আচ্ছা সেটা আগের থেকে জানাতে হবে। হ্যাঁ, আগে থেকে না জানালে তো অসুবিধা হয়। হুম যে আচ্ছা কতজন। আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য একটা যদি নাম্বার বলেন। 81 হুম 45 হুম 58 হুম 93 86। আরেকবার। 81 45 58 93 86। আচ্ছা এখানে থাকার কোনো ব্যবস্থা আছে ভক্তদের? ভক্তদের থাকার ব্যবস্থা সেইভাবে গড়ে ওঠেনি এখনো। মানে উৎসবে আমাদের যেমন শিবরাত্রি, রাস উৎসব হয়, তখন এলে থাকার ব্যবস্থা করা হয়। আচ্ছা আর স্থায়ীভাবে এমনি কোনো থাকার স্থায়ীভাবে না ব্যবস্থা এমনি নেই? করা হয়। আচ্ছা ভক্ত শিষ্য হয়তো এলো, হয়তো আটকে গেছে, এসে হুম যেতে পারছে না, সেই ব্যবস্থা করা হয়। আচ্ছা এখানে কি কি অনুষ্ঠান হয়? এখানে অনুষ্ঠান 12 মাস লেগেই থাকে। যেমন হচ্ছে আমাদের দুটো উৎসব এখানে বড় হয়। বাৎসরিক উৎসব, যেমন শিবরাত্রি বাৎসরিক উৎসব, আর হুম রাস পূর্ণিমা বাৎসরিক উৎসব। আচ্ছা তারপরে এমনি গুরুদেবের চিরধাম দিবস, তারপরে পূর্ণিমায় দামোদর উৎসব, আচ্ছা অমাবস্যা, পূর্ণিমা তো এমনি ছোটখাটো এমনি লেগেই থাকে। হুম আর এখানে মন্দির কখন খোলা হয় কখন বন্ধ হয়? মন্দির এই 5:30টায় খোলা হয়, আবার দুপুর 1টায় বন্ধ হয়, হুম আবার 4টেয় খোলা হয়, আবার 9টায় বন্ধ। আচ্ছা পেছনের যে নারায়ণ মন্দিরটা দেখলাম ওটা এবারে এখানে ওটা হচ্ছে কিভাবে? দামোদর নারায়ণ মন্দির। আচ্ছা ওটা দামোদর মন্দির। ওই দামোদর নারায়ণের শিলার একটু আমারও দেখি। দামোদর নারায়ণ শিলার কথা একটু বলি। ওই দামোদর নারায়ণ শিলা এখানে আদি দেবতা। আচ্ছা যখন রাজবাড়ি ছিল, জমিদার বাড়ি ছিল, কিন্তু নারায়ণ শিলা ছিল। আচ্ছা যখন এটা ভূত বাড়িতে পরিণত হয়, যখন এখানে আর কেউ আসতে পারে না, তখন ওই মনিন্দ্র করবাণীটা ওকে তীরবেণী ঘাটে দেওয়া হয়। তীরবেণী ঘাটের সিস্টেমটা কিরকম, যে কোনো নারায়ণ যে দিয়ে আসবে তাদের নাম্বার দিয়ে, তাদের বাড়ির মানে ঠিকানা দিয়ে রেখে দেয়। তার আচ্ছা বংশধর কেউ যদি আনতে যায় দিয়ে দেয়। যেমনি আচ্ছা আমাদের দামোদর এই নারায়ণ শিলা খুব জাগ্রত ছিল, ওখানে ছিল। তখন মনিন্দ্র প্রামাণিক যখন গুরুদেব এখানে আশ্রম করলেন, তখন মনিন্দ্র প্রামাণিক বললো, বাবা এখানে দামোদর নারায়ণ শিলাটাকে আনতে হবে। আচ্ছা তখন দেব ওই দামোদর শিলা মানে ওখান থেকে বুকে করে হেঁটে নিয়েছিলেন ওই পূর্ণিমা। আচ্ছা হ্যাঁ, ওই দোল পূর্ণিমার পরের অমাবস্যা, তারপরের পূর্ণিমাটা উনি নিয়ে আচ্ছা এসে তখন থেকে এই দামোদর পূর্ণিমাতেও একটা উৎসব, ছোট করে একদিনের উৎসব হচ্ছে। আচ্ছা ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। তো বন্ধুরা এই আশ্রমের বর্তমান মহারাজের কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে খুঁটিনাটি তথ্য সব জেনে নিলাম, এই দামোদর মন্দিরের সম্বন্ধেও কিছু কথা জেনে নিলাম। তো বন্ধুরা বর্ধমানের এই স্বামী অভয়ানন্দ গিরি আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো
তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।